2023 সাল থেকে পরিচয় এবং আসামি পরিচয় হওয়ার পর থেকেই বিভিন্নভাবে জোরপূর্বক বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা বলতো, কিন্তু অস্বীকৃতি করতাম। এক পর্যায়ে আসামি 2024 সাল 23 সাল তো এরকম চললো। এক পর্যায়ে সে আমাকে জোরপূর্বক বাসা নেওয়া এবং সে জোরপূর্বক আমাকে ধর্ষণ করে। যদি আমি নারাজ থাকতাম তখন অশ্লীল আমার ভিডিও আছে, তার কাছে অশ্লীল ভিডিও এবং ছবি আছে, তো সেগুলা দিয়ে বলতো এগুলা বাইরে মানে পাবলিশ করে দিবে। দেন এইগুলা বলে সে জোরপূর্বক একাধিকবার শারীরিক করতো এবং সে রক্তাক্ত করে দিত আমাকে, এবং যদি বাধা দিতাম তাহলে সে আমাকে মারতো, এমনভাবে মারতো যে আমি অসুস্থ থাকতাম। এবং সে নির্যাতন করতো এবং জোরপূর্বক সে আমাকে বরাবরই জোরপূর্বক সে আমাকে ফোর্স করে ধর্ষণ করতো। সে ব্ল্যাকমেল করে, যেহেতু তার কাছে ছবি ছিল এবং ভিডিও ছিল আমার অশ্লীল, এইগুলা ব্ল্যাকমেল করে সে আমাকে এভাবে ধর্ষণ করতো। জি, করতো, একাধিকবার করছে। পরে লাস্ট ঘটনা 21শে ফেব্রুয়ারি যেদিন এই বিষয়টা হয়, ঘটনাটা হয়, সে জোরপূর্বক আমার বাসায় আসে এবং আমাকে ধর্ষণ করে। করার পরে যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন আমি সবাইকে জানাতে বাধ্য হই। আর যখন সবাইকে জানাই তখন সে আমাকে বলেছিল যেন এই ঘটনা যেন ভুলেও যেন একটা কাকপক্ষীও টের না পাই, কিন্তু আমি যদি না বলতাম তাহলে আমাকে মরে যেতে হতো। কারণ যেভাবে সে রক্তাক্ত করে দিত আমাকে, যেভাবে সে আমাকে ক্ষতবিক্ষত করে দিত, সে হাত বেঁধে সে ধর্ষণ করতো নির্মমভাবে। সে আমাকে, আমি ভাবলাম যে এই ঘটনা এইরকম চলতে থাকলে আমি আর বেঁচে থাকবো না। তখন আমার ফ্যামিলিকে জানাই, এক পর্যায়ে তার অফিস জেনে যায়, তারপর থেকে সে এরকম শুরু করছে। বরাবরই জোর করতো, সে জোর করে অশ্লীল আমার বাসায় আসতো। যদি তুমি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে তুই তাকারি করতো, মাঝে মাঝে মারতো, তাহলে আমি এটা মিডিয়া ছেড়ে দিব, পাবলিশ করবো। তো যার জন্য আমাকে তার প্রস্তাবে রাজি হতে হবে। সে বলছে এফআইটি করবে এবং তার পক্ষে মেডিকেল, যে আমার কিন্তু মেডিকেল হয়েছে, তো তার পক্ষে রিপোর্টটা নেয়ার জন্য কিন্তু সে চেষ্টা করতেছে। আপনাদের মাধ্যমে আমি এটা জানাতে চাই সবাইকে, সে একটা নরপিশাচ, আমি বলবো সে নরপিশাচ। এবং সে যেভাবে সে আমার সাথে আচরণ করতো শারীরিকভাবে, সে সবকিছু আমার আয়ুর কাছে আলামত, প্রত্যেকটা আলামত জব্দ করা আছে, মেডিকেলও হয়েছে আমার। সে সবসময় বলতো চাকরি হইলে, মাত্র চাকরি হচ্ছে, আর কয়টা দিন সময়, এরকম করে সে বরাবর সময় নিত এবং বিয়ের প্রলোভন দেখাইতো। সে আমাকে রীতিমতো মারধর করতো, এমনভাবে মারতো যে আমার কান বন্ধ হয়ে যেত মাঝে মাঝে, এমনভাবে এখানে মারতো যদি তার প্রস্তাবে রাজি না হতাম। সে যেহেতু এরকম আচরণ করতো আমার সাথে, মানে যেভাবে জোরপূর্বক করতো, সে যদি মানে ঠিক হয়, মানুষের মতো আচরণ করতে পারে, তাহলে আমি ভেবে দিই এটা সম্পূর্ণ একটা অবিচার করছে, ক্ষমতা অপব্যবহার করছে, বেআইনি একটা আচরণ। সে একজন অ্যাসিস্ট্যান্ট জজ, তার জন্য একরকম আর সাধারণ নাগরিকের জন্য একরকম, এটা তো হতে পারে না। যেখানে আমাদের সংবিধানের 27 অনুচ্ছেদ উল্লেখ আছে সবার জন্য আইন সমান, কিন্তু এখন উনি সারেন্ডারে 9-1 মামলা, নারী শিশু 9-1, যেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যাবজ্জীবন, সেখানে একটা 22 নম্বর কোর্ট নাজমিন আক্তার কিভাবে তাকে সারেন্ডারে জামিন দিল, যেখানে তার আলামত জব্দ, যেখানে তার মেডিকেল হয়েছে এবং বিচারটা প্রক্রিয়াধীন আছে, আর কোর্ট তাকে জামিন দিয়ে জামিন অযোগ্য ধারা। এটা তো ভাবতে অবাক লাগে যে, এবং সে কোর্টে বসে সে আইনজীবীগণ ওপেন উপদাসে বলে আমার সম্মুখে যে এটা এই মামলা রেফার্টি আসবে, তাদের দূর কতটুকু, তারা কি করতেছে এটা সে আপনারাই তো শুনলেন, তাকে কিভাবে অমানসিক নির্মম ভাবে তাকে ধর্ষণ করলো, নির্মম করলো এবং তার খারাপ ভিডিওগুলো তারা সে রেখে ব্ল্যাকমেল করে, সে যেগুলো দেখাইছে যে এগুলো যদি তুমি আমার সাথে না করো, আমার সাথে যদি আমার সহবাস না করো, আমার সাথে যদি এটা না করো, আমি প্রকাশ করবো, মানুষের কাছে দেখাবো। এর চেয়ে আর কি থাকতে পারে 9-1 উপাদান? আমরা ন্যায় বিচার পাইনি, আমরা উচ্চ আদালতে যাব, এই মামলার আমরা রিভিশন করব জামিনের এগেনস্টে। যেহেতু আমরা জামিন বাতিলের পিটিশন দিয়েছি, আজকে জামিন নামঞ্জুর করেছে, এটাও নামঞ্জুর করেছে ইলিগাল ভাবে, এই অর্ডারের এগেনস্টে আমরা উচ্চ আদালতে রিভিশনে যাব। কাজী এজাহারে যে অভিযোগটি এনেছেন এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং উদ্দেশ্যহীনভাবে আমার অত্র ব্যক্তিকে এই মামলায় আসামি করা হয়েছে, যিনি একজন বিচারক পর্যায়ে আছেন। আপনারা জানেন ফ্যাসিবাদের পরে বর্তমানে বিচার বিভাগ এখন স্বাধীনভাবে কাজ করতে চাচ্ছে। কিছু কুচক্র মহলকারী এই বিচার বিভাগকে হেয় প্রতিপন্ন করার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের একজন মেম্বারকে আজকে এই মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করেছেন। এবং দ্বিতীয় কথা, বিজ্ঞ আদালত আমাদের আসামি পক্ষে সম্পূর্ণ শুনানি শুনেছেন এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে অত আসামিকে পিআর পর্যন্ত, পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন এবং 9-1 মামলা অবশ্য জামিনযোগ্য। কোন মামলা বিজ্ঞ আদালতের কনসিডারেশন নিয়ে
বিজ্ঞ আদালত একটি মামলা জামিন করতে পারেন এবং এই মামলাটি আমরা পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন পেয়েছি। আশা করি আমরা ফাইনাল রিপোর্ট পাবো এবং এই মামলা আসামি বেকরুজ খালাস হবে। প্রকৃত অর্থে ওনার পুরো ঘটনাটাই অসত্য এবং এমন কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এবং তিনি যে বিবৃতি দিয়েছেন এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং এটি ম্যাটার অফ ট্রায়াল এবং এই বিষয়ে আমরা কোনোভাবে আগাম কোনো বক্তব্য দিতে চাই না, দিতে পারি না, কারণ এটা আমরা ট্রায়ালে ফেস করব এবং এই মামলা নিশ্চিন্তভাবে আমরা খালাস পাবো। প্রেমের সম্পর্ক তো এই সপক্ষে কোনো কিছু উনি তার মামলা দাখিল করেননি, তার প্রেমের সম্পর্কে এবং এই দাখিল করেনি। মামলাটি এখনো তদন্তাধীন, তদন্ত রিপোর্ট আসলে আমরা প্রকৃতভাবে বক্তব্য দিতে পারবো। আমাদের পক্ষে প্রকৃত সত্য আসলে বিচারক নির্ণয় করবেন, প্রকৃত সত্যটা বিচারক নির্ণয় করবেন। আমরা আমাদের পক্ষে সম্পূর্ণ ভিক্টিমাইজ হয়েছি এবং উদ্দেশ্যমূলকভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, বাংলাদেশ বিচার বিভাগকে হেয় প্রতিপন্ন করার জন্য এই বিচার বিভাগে একজন সম্মানিত সদস্যকে এই মামলা অর্থ মামলায় জড়িত করা হয়েছে এবং আমরা আগামী পুলিশ রিপোর্ট পর্যন্ত এই মামলা জামিনে আছি।